ভারী অদ্ভুত। তুমি যশের সাথে একটা রাত কাটিয়ে দিলে এক ঘরে, আর রোহিণী স্বাদে আসতে পারবে না। আন্টি, আমি কিন্তু ইচ্ছে করে রাত কাটাইনি। এটাও না হয় তুমি তোমার ইচ্ছেতে যেও না, আমার ইচ্ছেতে যেও। আমি না সত্যি বুঝতে পারছি না যে আমার মতো একটা মেয়েকে তোমরা অনুষ্ঠানে ডাকছোই বা কেন, কেন নেমন্তন্ন করছো আমাকে? আমি গেলে তোমাদের লাভটা কি? যশ অন্তত বুঝতে পারবে যে সময় মতো না লোকটা সম্বরণ করে নিতে হয়, আর সেই পরীক্ষাটা না হয় আমার সামনে থেকেই শুরু হোক। বুঝলাম। দেখো, তর্ক করতে কিন্তু আসিনি আমরা তোমার সাথে। সকলকে ইনভাইট করছি, তোমাকেও ইনভাইট করতে এসেছি। থ্যাংক ইউ আমাকে যে নেমন্তন্ন করা হলো, কিন্তু যাওয়া না যাওয়াটা এটা কিন্তু পুরোপুরি আমার নিজের। আমাকে অ্যাকচুয়ালি আন্টি এবং বাড়ির সকলে বাধা দিয়েছিল, তাই তা না হলে এবারে হয়তো আমাকে আটকানো যেত না। সামনে কি ব্যাপারে রোহিণী দি? আমি ঠিকই করে ফেলেছিলাম যে যশকে আমি স্পেয়ার করব না। সত্যি তো, তুমি একজন বাইরের মেয়ে, তোমাকে আমি কি বলবো? তোমাকে তো আমার সত্যি বলার কিছু নেই। আমার যদি কোনো অভিযোগ থেকেই থাকে সেটা তো যশের এগেনস্টে। যশ একজন অ্যাডাল্ট, ও যদি না চাইতো তুমি তো পারতে না যশের কাছে যেতে। ও চেয়েছে বলেই, ওর ইন্ধন ছিল বলেই পুরো ঘটনাটা ঘটেছে। তাই আমি ভেবেছিলাম যে আমি এই বাড়ি থেকে চলে যাব, এবং শুধু চলে যাব তাই নয়, আমি থানায় গিয়ে যশের এগেনস্টে অভিযোগ করব। আমি যে দিনের পর দিন এভাবে মেন্টালি টর্চার্ড হচ্ছি তার জন্য যশের নামে আমি কমপ্লেন করব। কিন্তু কি করি বলো তো, আন্টি আছে না, এই মানুষটা কিছু বললে, কিছু রিকোয়েস্ট করলে সেটা তো আমি ফেলতে পারি না। তাই আন্টি যখন বলল যে তুমি যেও না, তুমি থেকে যাও, তখন ভাবলাম না হয় চেষ্টা করে দেখি সবটা আবার স্মুথলি শুরু করা যায় কিনা। আর সেই শুরুটা না হয় ওই দিন থেকেই হোক। সেই জন্য তো তোমার আমাকে ওখানে ডাকাই উচিত নয় রোহিণী দি, তোমার তো আমাকে চাওয়াই উচিত নয়। ধরে নাও আমি দেখতে চাইছি, আমি দেখতে চাইছি যশ ডাকলে যেমন তুমি আসো, আমি ডাকলেও কি ঠিক তেমন করেই আসো? রোহিণী দি, যদি তাই যাই তাতে কি প্রমাণ হবে? এত বড় একটা অন্যায়ের পর তুমি জানো তুমি অন্যায় করেছো। এত বাজে কথা বলার তো কোনো দরকার নেই, বলা যায়? আন্টি, প্রথম কথা, আমি কোনো অন্যায় করিনি। আর যদি কোনো অন্যায় করেই থাকি তাকে আবার বাড়িতে এসে ডেকে নিয়ে যাবার মানেটা কি? বললাম যে আমরা চাই তুমি এসো। যশের একটু বোধোদয় হওয়া উচিত। যশ বুঝুক যে ওরই বাচ্চা রোহিণী গর্ভে ধারণ করে রয়েছে, ও নিজেই দুদিন পরে বাবা হবে। আর তোমার সাথে যদি সম্পর্ক রাখতেই হয় সকলে সামনে রাখুক, আলাদা করে কেন? আন্টি, আপনি জজদাকে এই কথাগুলো বলেছেন? এই যে তোমাকে আমি ইনভাইট করতে এলাম, তুমি যদি যাও তাহলেই তো কথাগুলো বলা হয়ে গেল। আলাদা করে আর যশকে তো কথাটা বলার দরকার পড়লো না। বুঝেছি। শাবনাম, তুমি না গেলে কিন্তু ভুল করবে। কি বলো তো রোহিণী দি, জীবনে গোড়া থেকেই না আমি অনেকটা ভুল করতে করতে এগিয়েছি। না মানে যেটা তোমাদের চোখে ভুল সেটা হয়তো আমার চোখে ভুল নয়, সেটা আমার চোখে ঠিক। তাই ভুল ঠিকের বিচার করে না কোনো লাভ নেই। দেখো শাবনাম, আজ আমার কাছে এটা ভীষণভাবেই পরিষ্কার যে তুমি যশকে ভালোবাসো, যশও তোমাকে ভালোবাসে। তাই আমি আশা করি যশের যদি কোনো ক্ষতি হয় তুমি নিশ্চয়ই সেটা স্ট্যান্ড করবে না। বাহ, ভালো লাগলো শুনে রোহিণী দি। তুমি যে আমাকে এতটা বুঝছো আমি সত্যি ধন্য, আই এম অনার্ড। দেখো, রোহিণীকে তো একটা পথ বাঁচতে হবে, যে কোনো একটা পথ। আর এই যদি হয় যে যশের কোনো ক্ষতি হলে তোমার কষ্ট হয় বা হবে, তাহলে আমি মা হয়ে রিকোয়েস্ট করছি, চেষ্টা করো যেন যশের কোনো ক্ষতি না হয়। আন্টি, আমি কিন্তু
বুঝলাম না। না মানে রোহিণী থানায় কমপ্লেন করতে চাইছিল, যেটা কিনা স্বাভাবিক। আমি তাতে কষ্ট পাইনি। এখন যদি সত্যিই করে বা করতো, তাহলে তোমার নামটাও জড়াতো। এখন যদি অনুষ্ঠানটাও তুমি বয়কট করো, তাহলে হয়তো সত্যি করেই। আমার নাম জড়াবে আন্টি, আমি এটাতে ভয় পাই না। হোয়াট? সিরিয়াসলি আমি একদম ভয় পাই না এসবে। আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আমাকে বলতে বাধ্য করা হচ্ছে, যদিও বা এটা একটা ওপেন সিক্রেট। জজদার কোনো ক্ষতি হোক, আমি সেটা সত্যিই চাই না। আর আমি একটা কথা বুঝতে পারছি না, রোহিণীদি জজদার বাচ্চার মা হতে চলেছে, আর এই সময় দাঁড়িয়ে রোহিণীদি জজদার ক্ষতি করতে চাইছে। যেখানে আমি জজদার কেউ নই, সেখানে আমি জজদাকে বাঁচাতে চাইছি। এখানেই তো পরিষ্কার যে সম্পর্কটা কোথাও একটা ফাঁপা। রোহিণীদি, আমার যাওয়াটা না সত্যি কোনো ফ্যাক্টর না, আমি যেতেই পারি। মানে এতে যদি তোমার ইগো স্যাটিসফাইড হয়, তুমি যদি তোমার স্বাদের অনুষ্ঠান দেখিয়ে শান্তি পাও, আমি নিশ্চয়ই যাব। তোমার উদ্দেশ্য তো আমাকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া। আমি যাব রোহিণীদি, কিন্তু আমি তোমাকে কি বলি রোহিণীদি, তুমি না এসব না করে একটু জজদাকে ভালোবাসো। হ্যাঁ রোহিণীদি, জজদা ভালোবাসার কাঙাল। জজদাকে যদি তুমি ভালোবাসো, তাহলে দেখবে জজদার কোথাও কোনোদিনও যাবে না। রোহিণীদি, আমি বলি কি, তুমি জজদার সাথে কম্পিটিশনে যেও না, সারেন্ডার করো। সমর্পণ করেও তো জেতা যায় রোহিণীদি। এতগুলো বছরের সম্পর্ক আমার যশের সঙ্গে, শিখবো আমি তোমার কাছে যশকে কিভাবে ভালোবাসতে হবে। কি জানো তো রোহিণীদি, অনেক বছরের সম্পর্ক থাকা মানেই যে সেই সম্পর্কে ভালোবাসা থাকে সেটা তো নয়। আদেও সব সম্পর্কে ভালোবাসা থাকে কিনা সেটা আমি সত্যিই জানি না। আর তুমি যদি ভালোবাসার অধিকার বোধ এই দুটোকে গুলিয়ে ফেলো, তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। তুমি ভুলে যাচ্ছ যশের মা আমি। তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমি শুনতে চাই না। আন্টি, আমি কিন্তু এই কথাগুলো বলতে চাইনি। আপনারা যেচে আমার বাড়িতে নেমন্তন্ন করতে এসেছেন, তাই এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমাকে যদি নেমন্তন্ন করতে না আসতেন, তাহলে হয়তো এই কথাগুলো শুনতেই হতো না। অনেক অনেক কথা হয়ে গেছে, কিন্তু আর বক বক করো না। আমি শেষবারের মতো বলছি, তুমি ওই দিন এসো। শবনম, তুমি যদি সত্যি সত্যি যশের ভালো চেয়ে থাকো, তাহলে ওই দিনের অনুষ্ঠানে তুমি আসলে আমি খুশি হব। জজদার জন্য আমি নরকেও যেতে পারি রোহিণীদি। তোমার অনুষ্ঠানে যাওয়া মানে তো স্বর্গ। এত কনফিডেন্টলি বলছো যে তুমি যশকে ভালোবাসো, এই ভরসাটা বুঝি বা এই কনফিডেন্সটা বুঝি ওই রাতটা কাটিয়ে আসার পর হয়েছে? রোহিণীদি, একটু বোকার মতো কথা হয়ে গেল না? দেখো, ভরসা আমার প্রথম থেকেই ছিল, তার জন্য রাত কাটানোর কোনো প্রয়োজন নেই। আর তুমি যে রাত কাটানোর কথা বলছো না, সেরকম সময় কোনোদিনও আমাদের মধ্যে আসেনি, আর আসবেও না রোহিণীদি। তুমি একটা অবিবাহিত মেয়ে, একটা বিবাহিত ছেলের সাথে রাত কাটালে, এরপর যদি কোনো গন্ডগোল তোমার শরীরে ধরা পড়ে, তুমি আমার ছেলেটাকেই ফাঁসাবে, তাই না? গন্ডগোল হওয়ার তো কিছু নেই আন্টি। আন্টি, আমি আর জজদা দুজনেই অ্যাডাল্ট, আমরা দুজনেই নিজেদের মাপকাঠিটা জানি, তাই গন্ডগোল হওয়ার সত্যিই কিছু নেই। তাও যদি গন্ডগোল হয়, তাহলে আমি জজদাকে ফাঁসাবো না। আমি জজদাকে ফাঁসাতে যাব কেন? আমার জীবনের উদ্দেশ্য কিন্তু জজদাকে বিয়ে করা নয়। আমি জজদাকে ভালোবাসি এবং আজীবন আমি জজদাকে ভালোবাসবো। শবনম, একটু থামবে? আমি না সিরিয়াসলি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, একটু থামবে? রোহিণীদি, হিমালয় পাহাড়কে সবাই ভালোবাসে, কিন্তু তার মানে তো হিমালয় পাহাড় সবার হয়ে যায় না।
যেমন সূর্য, সূর্যকেও সবাই ভালোবাসে। সূর্য না উঠলে দিনই শুরু হয় না, কিন্তু তার মানে তো এই নয় যে সূর্য প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। সূর্যের সম্পর্ক শুধু চাঁদের সাথে। লাখ টাকার প্রশ্ন হলো সেই চাঁদটাকে। আমি বলি কি রোহিণী দি, তুমি বরঞ্চ সেই চাঁদটা হয়ে ওঠো, যে সূর্যের আরেক রূপ। শোনো, পরশুদিন রোহিণীর স্বাদ, ওই দিন তুমি আসবেই উইদাউট ফেল। আর হাতে হাতে কাজ করবে, তুমি আগেও করতে, নতুন তো নয়। বেশ, কথা দিলাম যাব। থ্যাংক ইউ। না হলে কি বলতো, বেচারা যশই ভীষণ বিপদে পড়ে যেত। অনেক দিন ধরে অনেক অত্যাচার সহ্য করছি তো আমিও তো একটা মানুষ, বলো তো, আমার তো সহ্য করার একটা সীমা আছে। আর না, আমি অন্য কাউকে এই সীমাটা অতিক্রম করতে দিতে পারছি না, সমস্যা হচ্ছে। রোহিণী দি, এইভাবে কি তুমি জজদাকে আটকে রাখতে পারবে? এইভাবে কি তুমি জজদাকে ভালোবাসতে পারবে? এটাকে কি সত্যি ভালোবাসা বলে রোহিণী দি? শোনো, ওর ভালোবাসার ব্যাখ্যা ও তোমাকে কেন দেবে? অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে ওদের, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের। এই সম্পর্ক কোনোদিন ভাঙার নয়। আমি আছি তো, আমি যতদিন বেঁচে আছি ওদের আলাদা হতে দেব না। আন্টি, আন্টি, আমিও চাই না ওরা আলাদা হোক। আমিও চাই ওরা দুজন একসাথে থাকুক, সুখে থাকুক। কিন্তু আমি চাইলে তো সবটা হয়ে যাবে না, ওদের দুজনকে এফর্ট দিতে হবে, স্পেশালি রোহিণী দিকে। রোহিণী দি যদি সারাক্ষণ আমার সাথে ছায়া যুদ্ধ করে, তাহলে নিজে কি করে সুখে থাকবে? রোহিণী দি, আমি একটা সামান্য মেয়ে, সারাক্ষণ আমার সাথে এরকম ছায়া যুদ্ধ করা তোমার সাজে না রোহিণী দি। তুমি না একটা কাজ করো, তুমি তোমার স্বামীকে আঁকড়ে ধরো। দেখো, কদিন পর তোমার বাচ্চা হবে, তখন তো জজদা অন্য কোনো দিকে মন দিতে পারবে না। ততদিন অবধি না হয় তুমি নিজেকে সমর্পণ করো জজদার কাছে। হ্যাঁ রোহিণী দি, আমার কথাটা শোনো তুমি, আমি বলছি তোমাকে, তুমি তুমি জজদাকে ভালোবাসো রোহিণী দি। সত্যি সত্যি ভালোবাসো, শুধু মুখের কথা নয় রোহিণী দি, তুমি কাজে বোঝাও যে তুমি জজদাকে সত্যি সত্যি ভালোবাসো। কেন কেন বারবার ফোন করছে ও আমাকে? কি চায় ও? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? বারবার কেন আমাকে এতটা কষ্ট পেতে হবে ওর জন্য? আমি তো কিছু করিনি, আমি তো শুধু ওকে ভালোবেসেছি, তাও কেন? কেন কেন বারবার ফোন করছো তুমি আমাকে? কিসের জন্য ফোন করছো? কি চাও তুমি? কি চাও? আমার জীবনটা কি তুমি শেষ করে দিতে চাও? এই তোমার কথা দেওয়া? তুমি তো বলেছিলে যে তুমি কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কেন কেন কিসের জন্য তুমি আমাকে বারবার ফোন করছো? তুমি কি আমাকে সস্তার মেয়ে পেয়েছো? হ্যাঁ, আমার সাথে যা খুশি তাই করা যায়। আমার শরীর খুব খারাপ শবনম, আমি ভালো নেই।
আসলে তোমার গলার আওয়াজটা শুনতে ইচ্ছে করছিল, তাই ফোন করেছিলাম। ঠিক ঠিক আছে, আমি আমি রেখে দিচ্ছি ফোন। হ্যালো হ্যালো, আমি তো তোমার সব কথা শুনেছি, শুনলাম তো, যা যা বলেছো সব শুনলাম। আর যন্ত্রণা দেব না তোমায়, আর ফোন করবো না। কি হয়েছে জস্তা? তোমার গলাটা এরকম উইক শোনাচ্ছে কেন? আমি ভালো নেই, আমি ভালো নেই শবনম। আমি জানি না আমার কি হয়েছে। আমি তো একটা জিনিসই চেয়েছি জস্তা তোমার কাছে, সবকিছুর বিনিময়ে তোমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর এর জন্য যদি আমাকে সবকিছু সহ্য করতে হয়, আমি সহ্য করে নেব। সেটা হয় না শবনম, সেটা হয় না। আমি আর পারছি না, আমি আর থাকতে পারছি না, সত্যি বলছি। এই যন্ত্রণাটা তো আমার পাওয়ার কথা ছিল না। একটাই তো জীবন, আর এই একটা জীবনে সবার সুখ পাওয়ার অধিকার থাকে। এখন আর কোনো উপায় নেই জস্তা, তোমাকে এটা মেনে নিতে হবে। মেনে তো নিয়েছি, মেনে নেওয়ার পরও যদি আমি ভালো না থাকি, আমার ভেতরে যদি কোনো এফেক্ট হয়, আমি কি করতে পারি? কি করতে পারি আমি, বলো তুমি? এভাবে কি ভালো থাকা যায়? জোর করে ভালো থাকা যায় শবনম? চেষ্টা করো না জস্তা, প্লিজ চেষ্টা করো। অন্তত আমার দিকে তাকিয়ে চেষ্টা করো। তাকাবো কি করে তোমার দিকে? কি করে তাকাবো তোমার দিকে, তুমি বলো? কোথায় আছো তুমি? কোথায় আছো? আমার নজরের মধ্যে তুমি আছো? নজরের মধ্যে না থাকলে কি কাউকে দেখা যায় না জস্তা? নজরের আড়ালে গেলেই কি সে মনের আড়ালে চলে যায়? এই কথাগুলো না সাহিত্যে ভালো, শুনতেও ভালো লাগে, বলতেও খুব ভালো, কিন্তু যার জীবনে হয় শুধুমাত্র সেই বোঝে এই কথাগুলোর মধ্যে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। শুধু তোমার জীবনে হয়েছে, আমার জীবনে হয়নি এরকম কোনো ঘটনা। আমি জানি, আমি জানি তুমি অনেক শক্ত। আমার যে আর কোনো উপায় নেই জস্তা, আমাকে শক্ত থাকতে হয়, তোমাদের কথা ভেবে শক্ত থাকতে হয়। আমি আর পারছি না শবনম, আমি সত্যি আর পারছি না। হ্যাঁ, হয়তো আমি পারবো, হয়তো এক না একদিন সব ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। শবনম, আমি পরশুদিন তোমাদের বাড়িতে যাচ্ছি। হঠাৎ জস্তা, সামনেই রোহিণীদির স্বাদ। মাই গড, আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না এবার। জস্তা, এবারে না তুমি মনটা ঠিক করে নাও। একটা বাচ্চা আসছে, আমি জানি তুমি হয়তো সচেতন ভাবে কিছু করনি, কিন্তু বাচ্চাটা তো আসছে, তার তো কোনো দোষ নেই। তার কি দোষ বলো তো? আজকে যাই ঘটুক না কেন, যাই হয়ে যাক না কেন, তোমার কিন্তু বাচ্চাটাকে দেখে রাখা উচিত। এই দায় কিন্তু তোমারই নেওয়া উচিত জস্তা। এই বাচ্চাটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না, তোমার কাজের দায় কিন্তু তোমারই নেওয়া উচিত জস্তা। রোহিণী যদি প্রেগনেন্ট না হতো না শবনম, ও যদি প্রেগনেন্ট না হতো, আমি সত্যি আমি ওকে পরিষ্কার খুলে বলে দিতাম। আমি ওকে পরিষ্কার এই কথাটা জানিয়ে দিতাম যে আমি আর এই সম্পর্কটা না বয়ে বেড়াতে পারছি না। এই সম্পর্কর দায় আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমি আর এই সম্পর্কে থাকতে চাই না, এটা আমি ওকে বলে দিতাম। কিন্তু এখন তো আর কিছু করার নেই না, ও তো আমাকে বেঁধে ফেলেছে, ওর সাথে সারা জীবনের মতন বেঁধে ফেলেছে আমাকে। আমার আর কিচ্ছু করার নেই।
আমাকে মেনে নিতে হবে, এই জীবনটাই আমাকে এখন মেনে নিতে হবে। আমার জীবনটা আমাকে এভাবেই স্যাক্রিফাইস করে দিতে হবে, আমার আর কিচ্ছু করার নেই। মনে মনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা ব্যবস্থা করেছি যে আমি আর এই দেশে থাকবো না। আমি এই দেশ ছেড়ে একা কোথাও চলে যাব, একাই যাব। রোহিণীদি তোমাকে ছাড়বে? রোহিণী তো এখন প্রেগনেন্ট, ও ও এই অবস্থায় তো যেতে পারবে না কোথাও। আর এরপরে বাচ্চা আসবে, সে আস্তে আস্তে বড় হবে। জজদা, তোমার বাচ্চা যখন বড় হবে তখন তুমি থাকবে না? দেখো, তার তো কোনো দোষ নেই। তার যেমন তার মাকে পাওয়ার অধিকার আছে, তেমন তো তার বাবাকে পাওয়ারও অধিকার আছে। এক জীবনে তো সব হয় না, আমারও তো কোনো দোষ ছিল না, আমিও তো যা চেয়েছি তাই পাইনি। তোমার সঙ্গে কিন্তু বাচ্চার তুলনা করা চলে না জজদা। জানি, আমার সাথে কারো কোনো তুলনা চলে না। আমাকেই সব সহ্য করতে হবে, আমাকেই সব হজম করে যেতে হবে। হয়তো এটাই আমার নিয়তি।